সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা জানি যে উচ্চ রক্তচাপ এখন শুধুমাত্র নিজেই একটি রোগ নয়, সেটি অন্যান্য রোগেরও কারণ। বিশেষ করে আমাদের ব্রেনের স্ট্রোক, আমাদের হৃদরোগ এবং আমাদের চোখের সমস্যা এবং কিডনির সমস্যার ক্ষেত্রে কিন্তু সেটি বিভিন্ন গুরুত্বভাবে কাজ করে যাচ্ছে। এবং একই সঙ্গে এটিও সত্যি যে এই মে মাসে উচ্চ রক্তচাপ দিবস, বিশ্ব ওয়ার্ল্ড হাইপারটেনশন ডেতে যে প্রতিপাদ্য বিষয়টি উঠে এসেছে যে সঠিকভাবে আপনার রক্তচাপটি মাপুন, সেটিকে নিয়ন্ত্রণ করুন এবং দীর্ঘজীবী হন। সেটি কিন্তু আমাদের আজকে আলোচনার বিষয় যে উচ্চ রক্তচাপকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে শুধুমাত্র হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপই শুধু নয়, অন্যান্য অনেকগুলো রোগকেও আমরা প্রতিরোধ করতে পারি। সে বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন প্রফেসর ডাক্তার খন্দকার আব্দুল আউয়াল রিজভী, প্রেসিডেন্ট বাংলাদেশ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ। আপনাকে স্বাগত প্রফেসর ডাক্তার রিজভী। আমাদের সঙ্গে আরও যুক্ত রয়েছেন প্রফেসর ডাক্তার নাজির আহমেদ, সিনিয়র কনসালটেন্ট, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউশন। আপনাকে স্বাগত প্রফেসর। আমরা যে বিষয়ে কথা বলছিলাম একেবারে শুরুতে প্রফেসর ডাক্তার রিজভী আপনার কাছে চলে আসি। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট হিসেবে উচ্চ রক্তচাপ দিবসে আপনারা অনেক ধরনের কর্মসূচি গ্রহণ করেছেন, প্রতি বছর করে থাকেন, এবছরও করেছেন। আপনাদের এই বছরের কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য কী কী রয়েছে? হ্যাঁ, আমার বক্তব্যের প্রথমেই আমি চ্যানেল 24-এর দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাই এবং বিশেষ করে আপনাকেও অভিনন্দন। থ্যাংক ইউ। আপনি আপনার প্রারম্ভিক বক্তব্যে উচ্চ রক্তচাপ সম্পর্কে একটু বলেছেন। আপনারা জানেন যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বাংলাদেশ অনেক দিন থেকে বাংলাদেশে মানুষের হৃদরোগ তথা অন্যান্য অসংক্রামক ব্যাধি নিয়ে আমরা কাজ করে থাকি। আমরা সারা বছরই অনেক কাজ করি। তো বিশেষ করে এই হৃদরোগের অন্যতম প্রধান কারণ উচ্চ রক্তচাপ। আমাদের দেশে আপনারা জানেন যে প্রতি বছর প্রায় 2 লক্ষ লোকের মতো লোক মারা যায় হৃদরোগের কারণে, যার অন্যতম প্রধান কারণ হলো এই উচ্চ রক্তচাপ। এবং এটা আমরা সবাই এখন জানি এবং এই জন্য আমরা উচ্চ রক্তচাপ নিয়ে আমরা শুধু আমাদের দেশে না সারা বিশ্বেই এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। যেমন মে মাসে আপনারা জানেন 17 মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস ওয়ার্ল্ড হাইপারটেনশন লীগ পালন করে থাকে, যা আমরা বাংলাদেশেও পালন করি। এবং এটা প্রয়োজন কেন সেটা আপনার বক্তব্য থেকে এবং আমি যদি একটু বলতে চাই যে আমাদের দেশে প্রায় প্রতি 4 জনের একজন উচ্চ রক্তচাপে ভোগে। এটা হলো অ্যাডাল্টদের মধ্যে। আর যদি আমরা বয়স্কদের ধরি তাহলে প্রতি 100 জনের মধ্যে 50 জনেরই উচ্চ রক্তচাপ আছে। কাজেই এই যে উচ্চ রক্তচাপ আপনি উল্লেখ করেছেন, উচ্চ রক্তচাপের কারণে হৃদরোগ হয়, হার্ট অ্যাটাক হয়, ব্রেন স্ট্রোক হয়, কিডনি নষ্ট হয়, চোখ নষ্ট হয় এবং মানুষের মৌলিক যে সমস্ত অর্গানগুলো আছে সেগুলি নষ্ট হয় এবং এটার কারণে আমরা অকাল মৃত্যু হয়। আপনার হার্ট ফাউন্ডেশন যদি দেখেন দেখবেন যে আমাদের দেশে এখন অনেক অল্প বয়স্ক হার্ট অ্যাটাক হয়ে মারা যাচ্ছে এবং যে মারা যাচ্ছে তার ফ্যামিলি এবং সমাজ এবং রাষ্ট্রের যে কী পরিমাণ অর্থনৈতিক ক্ষতি সেটা আমরা চিন্তারও বাইরে। সেই জন্য আমরা খুব গুরুত্বের সঙ্গে এই দিবসটিকে পালন করে থাকি। এবারের জন্য যদি বলি আমরা কি করি, আচ্ছা আমাদের ধরেন হার্ট ফাউন্ডেশনের একটা হাইপারটেনশন কমিটি আছে, তারা প্রত্যেক দিন একটা ক্লিনিক চালায়। ওখানে হাইপারটেনশন ডিটেকশন হয়, ট্রিটমেন্ট হয় এবং বাকি ম্যানেজমেন্ট হয়। আমরা এবারের জন্য আমরা যেমন মে মান্থ অফ মেজারমেন্ট বলে একটা প্রোগ্রাম আছে, MMM, আপনি ভালো জানেন এটা। আমরা সারা মাস ব্যাপী আমরা মানুষের উচ্চ রক্তচাপ আমরা মাপবো, দেখবো এবং তাদের চিকিৎসা দেব। এই সময়ে আমরা বিভিন্ন রকম কি বলে পোস্টার, লিফলেট এগুলো আমরা ছাপাই এবং বিতরণ করি মানুষ যাতে এটা বুঝতে পারে, সচেতনতা বৃদ্ধি করার জন্য। আমাদের হাসপাতালে 45 বছরের বয়স্ক যারা আছে তাদের সবারই আমরা একটা হেলথ চেক আপ করবো এবার। আচ্ছা, এটা একটা আমাদের প্ল্যান করেছি। তাছাড়া আমাদের সবার ব্লাড প্রেশার যত আছে সবার শুধু ব্লাড প্রেশারে মাপা হবে আর কিছু লোকের জন্য পুরো হেলথ চেক আপ করা হবে। এই সময় আমরা যেটা করি আমরা বাইরে হেলথ ক্যাম্প করি, যেমন আমরা অনেক সময় টিভি চ্যানেলে যাই, বলি যে আপনাদের লোকজনকে আমরা একটু দেখে দিতে চাই। আমরা এবার মিনিস্ট্রিতে যাব, হেলথ মিনিস্ট্রিতে যাওয়ার একটা প্রোগ্রাম আছে। অনেক সময় সংবাদপত্র অফিসে যাই, এবার এই ধরনের প্রোগ্রাম আছে। এছাড়া আমাদের 46 অ্যাফিলিয়েটেড বডিজ আছে, তারাও আমাদের মতো তাদের মতো করে এই দিনটাকে উদযাপন করবে।
অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর রিজভী। আমি প্রফেসর ডক্টর নাজির আহমেদ আপনার কাছে একটু আসতে চাই, বিশেষ করে প্রফেসর ডক্টর রিজভী যিনি বলেছেন যে এবার অনেক প্রেশার মাপা, বিশেষ করে মান্থ অফ মেজারমেন্ট যেটি বলা হচ্ছে এইবার সে ট্রিপল এম। তো এই মেজারমেন্টের বিষয় নিয়ে কিন্তু এবারের প্রতিপাদ্য বিষয়টি একটি বিষয় রয়েছে, যেটা আমরা আজকের বিষয়টিও একই রকম, যে সঠিকভাবে উচ্চ রক্তচাপ মাপুন এবং সেটি নিয়ন্ত্রণ করুন ও দীর্ঘজীবী হন। এই সঠিকভাবে মাপার বিষয়টিকে কেন এত গুরুত্ব দেওয়া হয়েছে, এর কোনো বিশেষ কোনো ভূমিকা রয়েছে কিনা? হ্যাঁ, যদি ধন্যবাদ আপনাকে এবং আমাদের চ্যানেল 24 যারা এর সাথে জড়িত সবাইকে। এখানে আসলে যদি আমি ব্লাড প্রেশারটা ঠিকমতো মাপতে না পারি তাহলে চিকিৎসাটা কিভাবে হবে? সেক্ষেত্রে আমাদের প্রথমেই চিন্তা করতে হবে যে মাপাটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের, এই মাপাটা নিয়েও কিন্তু বড় সমস্যা। একটা হলো যে ফার্মেসিতে একরকম মাপে, জি, তারপরে আপনার ওই ইলেকট্রনিক্সগুলো যেগুলো দিয়ে মাপে, ইলেকট্রনিক্সের প্রবলেম একটা, 3 বেলা 3 রকমের আসবে একই সময় একইভাবে মাপলে। তার মানে মাপতে হবে বেসিক্যালি যারা ব্লাড প্রেশার মাপতে জানে সেই সমস্ত লোকদের দিয়ে। তার ভিতরে আমাদের ডাক্তার তো থাকবেই, প্যারামেডিক্স থাকতে পারে যারা বেসিক্যালি জানে, এবং এটা মেপে ইউজুয়ালি যদি একদিনের ব্লাড প্রেশার মেপে দেখে যদি দেখি যে না বেশি, তাই কিন্তু ব্লাড প্রেশার না, ওকে মিনিমাম 2-3টা মানে অবস্থা স্তরে মেপে যদি আমরা যে পারসিস্টেন্ট রাইজ অফ ব্লাড প্রেশারটা থাকে, তখন আমরা তাকেই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ বলে থাকি। সেক্ষেত্রে মাপাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যদি মাপাটা ঠিক হয় এবং সেটা যদি রেগুলার একটা নির্দিষ্ট টাইমে প্রতিদিনই যে মাপতে হবে তা না, মেপে যদি আমরা দেখি যে আসলে ব্লাড প্রেশারটা বেশি থাকে তাহলে তার অবশ্যই কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করার পদ্ধতি অনেকগুলো। একটা হলো আমরা ওষুধ দিয়ে করতে পারি, জীবনধারার পরিবর্তন করে নিতে পারি। আরেকটা হলো আমরা খাদ্য অভ্যাসের দিয়ে রেগুলার এক্সারসাইজ করে করা সম্ভব। থার্ড হলো যে এর যদি আমরা এগুলো করতে পারি তাইলে দেখা গেল যে আমরা দীর্ঘ জীবনযাপনের একটা সম্ভাবনা থাকবে, কমপ্লিকেশনটা কম হবে, আমরা রিলেটিভলি ভালো থাকবো। এর উপরই ভিত্তি করে আসলে এবারে প্রতিপাদ্য বিষয়টি করেছেন। এবং আপনি যে কথাটি উল্লেখ করেছেন যে একেবারেই রাস্তাঘাটে ফার্মেসিতে যে দৌড়িয়ে যে প্রেশারটি মাপলাম, সেখানে কিন্তু সেটি সঠিক মেজার হবে না। অথবা একটি কথা আছে যে অ্যাটলিস্ট 30 মিনিট বসে চা কফি এগুলো বাদ দিয়ে শান্তশিষ্ট পরিবেশে এই যে সঠিকভাবে মাপাটি, এটিও ভীষণ গুরুত্বপূর্ণ। এবং একই সঙ্গে রেজিস্টার্ড যারা রয়েছে, রেজিস্টার্ড ডক্টর, নার্স এবং প্যারামেডিক যারা আসলে প্রশিক্ষিত, তারাই ব্লাড প্রেশারটি মাপা উচিত। এই গুরুত্বপূর্ণ কথাগুলো আপনি বলেছেন। আপনার কাছে আসবো ফিরে, তার আগে প্রফেসর রিজভী আপনার কাছে একটু আসতে চাই যে আমরা জানি যে একটি সময় ছিল যে কমিউনিকেবল বা ইনফেকশাস ডিজিজের মৃত্যুর হার সবচেয়ে বেশি ছিল, এবং একসময় কিন্তু আমরা সেটি নিয়েই খুব ব্যতিব্যস্ত ছিলাম। আপনার যদি আগের সময়টির কথা, আপনি নিশ্চয়ই সে সময়ের সাক্ষী। কিন্তু বর্তমান সময়ে আমরা স্বাস্থ্যখাত সংস্কারও দেখেছি, বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে নন কমিউনিকেবল ডিজিজকে, এবং সেজন্য কিন্তু সবচেয়ে বেশি মানুষ মারাও যাচ্ছে কিন্তু হৃদরোগে। প্রায় আপনি উল্লেখ করেছেন যে প্রতি বছর সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে উচ্চ রক্ত এবং হৃদরোগ সংক্রান্ত জটিলতায়। সেক্ষেত্রে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন একটি গুরুত্বপূর্ণ বাতিঘর হিসেবে কাজ করছে। সরকারি সব প্রতিষ্ঠানের পাশাপাশি একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে আপনারা একটি, আমি বলবো যে মানুষের আশার আলো জাগিয়েছেন। সরকারের সাথে আপনাদের এনসিডি কর্নারের একটি যোগাযোগ বা কোলাবোরেশন রয়েছে, সেটির প্রেক্ষাপটে যদি বলতেন এবং তার বর্তমান অবস্থানটি কি আছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। তো বাংলাদেশে তো আমরা, আপনি জানেন, আপনি নিজেও একজন চিকিৎসক, আমি একজন চিকিৎসক, যদিও কার্ডিওলজিস্ট না, কিন্তু আমরা জানি যে কি ভয়াবহ অবস্থা বাংলাদেশের উচ্চ রক্তচাপ এবং কার্ডিয়াক কন্ডিশনগুলো আছে, এবং অন্যান্য যে সমস্ত নন কমিউনিকেবল ডিজিজ আছেন, যেমন কতগুলো মেজর ডিজিজের মধ্যে একটা তো আছে যে হার্ট ডিজিজ, নাম্বার 1 কিলার। তারপর যদি আপনি ধরেন যে রেসপিরেটরি ডিজিজ, যদি ধরেন যে ক্যান্সার, যদি ধরেন কিডনি ডিজিজ, ডায়াবেটিস, 10 জনের একজনের ডায়াবেটিস। চিন্তা করা যায় যে বাংলাদেশে কোটি কোটি লোক ডায়াবেটিসে ভুগছে, কোটি কোটি লোকের কার্ডিয়াক কন্ডিশন আছে। এবং উচ্চ রক্তচাপের আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো যে এবং 50% জানেই না তার উচ্চ রক্তচাপ আছে। আমি তো প্র্যাকটিস করি, আমি যে অর্থোপেডিক সার্জন, আপনি জানেন সেটা। ইভেন ইন মাই চেম্বার আমি যদি প্রত্যেক দিন 2-3 জনকে পাই
যাদের উচ্চ রক্তচাপ আছে, তারা জানেই না যাদের ব্লাড প্রেশার আছে। হয়তো আমার কাছে নেক পেইন নিয়ে আসছে, ইয়াং লোক, নেক পেইন, তাদের কোনো কোনো কারণ খুঁজে পাই না। আই মেজার দ্য ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার, দে ডু নট নো, জানে না যার ব্লাড প্রেশার আছে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, সরকার এবং রিজলভ টু সেভ লাইফ, এটা ইন্টারন্যাশনাল একটা আমেরিকান এনজিও, তাদের সহায়তায় আমরা যেটা করেছি, আমরা যেই কর্নারগুলোকে আপগ্রেড করেছি। আচ্ছা, বুঝতে পারছেন, পরিবেশটাকে সুন্দর করা হয়েছে, ম্যান পাওয়ারকে ট্রেনিং দেওয়া হয়েছে, এবং এটা ভালো লাগবে আপনি যদি কখনো আমি visit গিয়েছি করেন। দুটো গিয়েছেন, সেন্টারে খুব ভালো লাগবে সিলেটে দেখবেন যে সেখানে আমরা করি কি, মানুষের ব্লাড প্রেশার মাপা হয়, ব্লাড প্রেশার থাকলে তাকে চিকিৎসা দেওয়া হয়, ওষুধ ফ্রি দেওয়া হয়। ফ্রি চিকিৎসা দেওয়া হয়, যে ওষুধটা গভর্নমেন্ট দিয়ে থাকে। এবং শুধু তাই না, এবং এদের কন্ট্রোল আছে কি না ফলো আপটা আমি করা হয়, এবং এইভাবে কাজ করছে। এবং বাংলাদেশে আমরা প্রায় 400 উপজেলাতে এটা কাজ হচ্ছে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এবং গভর্নমেন্টের সঙ্গে আমরা মোর দ্যান 310 উপজেলাতে আমরা কাজ করছি। সেখানে আমরা ম্যান পাওয়ার ডেভেলপ করেছি, ট্রেনিং দিয়েছি, তাদেরকে আমরা সবসময় লজিস্টিক সাপোর্টে দিয়ে থাকি, এবং ওষুধগুলো ঠিক মতো পাচ্ছে কিনা সেটা মনিটর করি। এবং অ্যাপ আছে আচ্ছা, একটা মোবাইল ব্যাস একটা অ্যাপ আছে, যার মাধ্যমে রুগীদের খোঁজ নেওয়া হয়, যারা ওষুধটা খেলো কিনা, হচ্ছে তারা কোনো মিস করেছে কিনা, ভিজিট মিস করলে তাদের কল করা হয়। এতে দেখা যাচ্ছে কি, যেখানে বাংলাদেশে আগে ব্লাড প্রেশারের কন্ট্রোল রেট ছিল মাত্র 12%, জি, এখন ওই সমস্ত জায়গাতে যেখানে আমরা ইন্টারভেনশনটা করেছি, সেখানে ব্লাড প্রেশার কন্ট্রোল রেট 55%। দিস ইজ এ রিমার্কেবল একটা অ্যাচিভমেন্ট। এবং সারা বাংলাদেশে যদি এটা এইভাবে করা যায়, মানুষকে যদি আপনি হাইপার টেনশন থেকে যদি মুক্ত করতে পারেন, আপনি বলেছেন আপনার বক্তব্যে আগে যে অনেকগুলো মেজর ডিজিজ থেকে আমরা রক্ষা পাবো। আর ওই সমস্ত ডিজিজ যদি কারো হয়, আমাদের ফাউন্ডার ব্রিগেডের মালিক উনি বলতেন, কারো যদি একবার হার্টের অসুখ হয়, এই যে চিকিৎসা করতে, এর ইনভেস্টিগেশন করতে যে খরচ হয়, একটা পরিবার ধ্বংস হয়ে যায় এবং সে তার সক্ষমতা হারিয়ে ফেলে। কাজে আমাদের যে কোনোভাবে হোক এই সমস্ত নন কমিউনিকেবল ডিজিজ সম্পর্কে আমাদের সচেতন হতে হবে এবং এটাকে প্রিভেন্ট করতে হবে। একেবারেই যথার্থ বলেছেন। এবং যে কথাটি কোট করেছেন আপনি, যে একটি পরিবার আসলে একেবারেই অনেক ক্ষেত্রে পথে বসে যেতে পারে যদি সেই আক্রান্ত হয়, তার চেয়ে প্রতিরোধ কিন্তু অনেক গুণ বেশি, অনেক সহজ হয় এবং ইকোনমিক্যালি আপনার ভায়াবল হয়। এই প্রসঙ্গে নিয়ে আপনার কাছে আসবো। প্রফেসর নাজির, আপনার কাছে একটু একদম ক্লিনিক্যাল সাইড নিয়ে কথা বলতে চাই, যে যখন আপনারা একজন পেশেন্টের প্রেশার, উচ্চ রক্তচাপ নির্ধারণ করলেন বা নির্ণীত হলো, পরবর্তী যে চ্যালেঞ্জগুলো আপনাদেরকে ফেস করতে হয়, যে তাকে প্রথমেই তারা ডিনাই করে যে সারা জীবন ওষুধ খেতে হবে, এই বার্ডেনটি তারা নিতে চায় না। এবং অনেকেই দেখা যাচ্ছে অনেক ভুলের মধ্যে থাকে। অনেকে তেঁতুল খেয়ে আসে, টক খেয়ে আসে আপনাদের চেম্বারে, যে আমি তো তেঁতুল খেয়ে এসেছি, আমার প্রেশার কমে যাবে, অথবা আমার ভাই তো সারা জীবন এই এত প্রেশার নিয়ে চলে গেছেন, আমিও কি যেতে পারবো কিনা। এই ধরনের বিষয়গুলোকে আসলে কিভাবে মোকাবেলা করে থাকেন আপনারা? আপনার কথাটা অত্যন্ত সত্যি। ব্যাপারটা হলো, আমরা প্রতিদিনই অলমোস্ট পাই, স্যার ব্লাড প্রেশার রাত্রে বাড়ছিল, তেঁতুলের শরবত খাওয়ালাম, সকাল প্রেশার কমে গেল। তো এই যে একটা ভুল ধারণা, তেঁতুল খেলে কমার কথা না, কোনো কারণে হয়তো সে সাইকোলজিক্যাল হোক বা ঘুমটা ভালো হয়, যে কারণেই প্রেশারটা কমে, কিন্তু লং রানে তো না। এখন আমার ডায়াগনোসিস হলো যে ব্লাড প্রেশার, একে কীভাবে আমরা বলবো? আগে প্রথম জিনিস হলো যে স্বীকার করতে চায় না যে আছে, ঠিক আছে স্যার ওষুধ খাবো না, সারা জীবন খেতে হবে। ঠিক মানে যখন তাদেরকে বলতে হয় যে না, এটা আসলে প্রথমে তো আমরা আর ওষুধ দিই না, ইনিশিয়াল স্টেজে আমরা বলি তুমি ওজন কমাও যদি বেশি থাকে, অথবা রেগুলার এক্সারসাইজ করো, বা আর খাওয়া দাওয়া কন্ট্রোল করো, বডি ওয়েটটা যেন না বাড়ে সেই চেষ্টা করো। সেটা যদি করার পরে যদি দেখা গেলো না, ব্লাড প্রেশারটা বেশিই থেকে যাচ্ছে, সেক্ষেত্রে তখন আমরা তাদেরকে ওষুধের অফার করি যে আপনার ওষুধ খেতে হবে। তবে ওষুধ, আমাদের প্রবলেমটা হলো যে ওষুধের অনেক রকমের ধরন আছে, একই ওষুধের দামও বেশি আছে, কম দামের ওষুধও পাওয়া যায়। আমি ব্রিগেডিয়ার স্যারের সাথে অনেক দিন কাজ করেছি, আমি দেখেছি স্যার কখনো বেশি দামের ওষুধ দিতেন না। তখন নিফিন ছিল, আর বিটা ব্লকারের ভিতরে ইনডেভার ছিল। স্যার এগুলো দিয়ে বহুত চিকিৎসা করে বহুত লোক প্রথম থেকে ভালো হয়ে গেছেন।
এখন আমি যদি খুব দামি ওষুধটা দিই প্রথম শুরু করি, 2 দিন পরে সে আর খাবে না এবং আসবেও না আমার কাছে। এখন এই সমস্ত পেশেন্টকে বলতে হবে যে আপনার এইটা এখন আমরা ওষুধ দিচ্ছি, এটা যদি রেগুলারিটি মেনটেন করেন ওষুধের ডোজ কমে যাবে, আপনি হয়তো ভালো থাকবেন, ওষুধ নাও লাগতে পারে, কিন্তু দয়া করে আমাদেরকে না জানায় ওষুধ বন্ধ করবেন না। আর ফার্মেসিতে যে ওদেরকে যদি বলে না খেয়ে আপনি ওষুধটা বাদ দেন, এখন তো ব্লাড প্রেশার ভালো আছে, এই জিনিসটা করবেন না। অ্যাটলিস্ট কোনো ডাক্তার দেখাই কাজগুলো করবেন। এবং এটি কিন্তু প্রায়শই হয়ে থাকে এটা যে রেগুলার আপনার ওষুধ দিলেন, ফার্মেসিতে গিয়ে মাপালো, বলছে আপনার প্রেশার তখন ভালো হয়ে গেছে, তারপরে কিন্তু উনি ওষুধটি একেবারেই বন্ধ করে দেন। এই জায়গাটি আসলে করা যাবে না, অ্যাডজাস্ট করা যাবে, ডোজ অ্যাডজাস্ট করা যাবে যদি কিছু লাগে। আপনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এবং কিছু ভুল যে ধারণা নিয়ে মানুষ থাকে সেটি ব্যাপারে বলেছেন। আমি প্রফেসর ডক্টর রিজভী আপনার কাছে একটু আসতে চাই যে অ্যাজ এ হোল জীবনধারার মানে এই হাইপারটেনশনের আপনি প্রতি 4 জনের একজন হাইপারটেনশনে আক্রান্ত, বয়স্কদের মাঝে আরও বেশি। এই বেড়ে যাওয়ার পেছনে কি কারণ মনে করেন? মানে আসলে অনেক পরিবর্তন হয়েছে আমাদের সময়কাল, আপনাদের সময় থেকে এখন পর্যন্ত আধুনিক জীবনযাপনে আমরা বেশি অভ্যস্ত হয়ে পড়েছি, নাগরিক জীবনের নানান রকম ক্লান্তি, বায়ু দূষণ, অনেক কিছুই এর পেছনে কাজ করে। আপনার কাছে কি মনে হয় যে আসলে বেড়ে যাওয়ার পিছনে কারণটি কি? আসলে উচ্চ রক্তচাপ তো এমন একটা অসুখ, এটা আসল কারণ কিন্তু আমরা জানি না। প্রাইমারি যে হাইপারটেনশন হয় এটা আমরা কারণ জানি না। তবে এইটুকু আমরা বুঝি যে যত দিন যাচ্ছে হাইপারটেনশনের সংখ্যা কিন্তু বেড়েই যাচ্ছে। এবং আগে একটা ধারণা ছিল এবং সত্যিই ছিল যে শহরে এলাকায় বোধহয় হাইপারটেনশন বেশি, গ্রামে বোধহয় নাই, এরকম এত বেশি না। কিন্তু এখন স্টাডিতে দেখা যাচ্ছে যে শুধু শহর না, গ্রামেও হাইপারটেনশন বেড়ে যাচ্ছে। আচ্ছা, এটা যেহেতু আমরা জানি যে হাইপারটেনশনের সঙ্গে কারণ না জানলেও কতগুলো কন্ডিশনের একটা সম্পর্ক আছে, যেমন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটা বাড়তে পারে, যেহেতু মোটা লোকের মধ্যে এটা বেশি থাকে, যারা কায়িক পরিশ্রম করে না তাদের বেশি থাকে, যাদের ডায়াবেটিস থাকে বা কিডনি রোগ থাকে এদের বেশি থাকে, আবার যারা দুশ্চিন্তাগ্রস্ত থাকে, স্ট্রেসফুল লাইফ থাকে তাদের মধ্যে বেশি দেখা যায়। আচ্ছা, এই সমস্ত কারণগুলো কিন্তু আমরা জানি যে আসল কারণ না জানলেও আমরা জানি যে রিস্ক ফ্যাক্টরগুলো কি। এখন এই প্রফেসর নাজির একটু আগে বললেন যে এই রিস্ক ফ্যাক্টরগুলো যেটা আমরা যেমন বলি লাইফস্টাইল মডিফিকেশন, এটাকে যদি অ্যাড্রেস করা যায়, এটাকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করেই এটা করা সম্ভবপর, তাইলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে ওষুধ ছাড়াই উচ্চ রক্তচাপের চিকিৎসা করা যেতে পারে, নিয়ন্ত্রণ করা যেতে পারে। কিছুই না, যেমন আমরা বলি কি যে আপনি মোটাই যাবেন না, এত ভালো, মোটাই গেলে দেখতে খারাপ লাগে, আপনি স্লিম থাকবেন, আপনি স্মার্ট থাকবেন, দেখতে ভালো লাগবে। তারপরে আপনি কি করবেন, আপনি ভালো খাবার খাবেন, দামি খাবার খাওয়ার দরকার নেই, আপনি স্বাস্থ্যকর খাবার খাবেন, আপনি কায়িক পরিশ্রম করবেন, এক্সারসাইজ করেন, রেগুলার হাঁটেন, 30 মিনিট করে হাঁটলেই হয়ে যায়, বেশি লাগে না, 30 মিনিট যদি ব্রিস্ক একটু ওয়াকিং করেন। তারপরে আপনি কি করবেন, দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করবেন। এটা কঠিন আমাদের বাস্তবতা, এখন যে সমাজের বাস্তবতা কঠিন। তারপরে আপনার যদি জীবনের এক্সপেকটেশনটাকে যদি লিমিট করতে পারে, আপনার বাস্তব অবস্থা বিবেচনা করে আপনার চাহিদাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির যদি যোগ করতে পারেন একটা, তাহলে কিন্তু আপনার দুশ্চিন্তাগ্রস্তদের মধ্যে পড়বেন না, আপনি মেন্টাল পিস হবে, আপনার ঘুম ভালো হবে, আপনার শুধু হাইপারটেনশন না, আপনার অন্যান্য রোগও ভালো হবে এবং পরিবারে আপনার একটা সুখী পরিবার করতে পারবেন। এটা খুবই চমৎকার করে বললেন। মানে আপনি মানে অ্যাজ এন প্রেসিডেন্ট শুধু না, ন্যাশনাল ফাউন্ডেশনের একজন চিকিৎসক হিসেবেও এটি অনুধাবন করেছেন নিশ্চয়ই রোগীদের জন্য। প্রফেসর নাজির, আপনার কাছে সরাসরি চলে যাই। বিশেষ করে আমরা একটু কিছু মিথ নিয়ে বললাম, কিছু ভুল ধারণা নিয়ে কথা বলেছি যে ওষুধটি আসলে খাওয়ার বিষয়ে আপনি একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ওষুধটি আমরা সিলেকশন করব পেশেন্টের জন্য, সেটি যেন তার সাধ্যের মধ্যে হয়, সেটি যাতে সে দীর্ঘদিন খেতে পারেন। একই সঙ্গে এটিও সত্যি যে অনেক সময় দেখা যাচ্ছে যে প্রেশার ওষুধ দেওয়ার পরেও প্রেশার নিয়ন্ত্রণ হচ্ছে না, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটি রেজিস্ট্যান্ট হাইপারটেনশন ডেভেলপ করছে বা ওষুধের পরিমাণ বাড়াতে হচ্ছে, কিন্তু রোগী কিন্তু আর আপনার ধারে কাছে আসতে চায় না। এই ধরনের ক্ষেত্রে আসলে আমাদের কি করণীয় রয়েছে? আসলে প্রথম ওই যেটা বললাম যে মেজার দ্য ব্লাড প্রেশার, এইটা আমাদের মেপে দেখতে হবে। সে হয়তো আমাদের কাছে আসলে হয়তো আমরা পেয়ে যাব, কারণ ব্লাড প্রেশার স্টেজগুলো আছে অনেকগুলো।
যেমন স্টেজ 1, 2-তে প্রবলেম অত বেশি হয় না, ওষুধ দিয়ে আমরা রেখে দিতে পারবো। কিন্তু যখন পেশেন্ট মেলিগন্যান্ট হাইপারটেনশন বা এক্সিলেটেড হাইপারটেনশন যেগুলো নিয়ে আসবে, সেই পেশেন্ট তো অত্যন্ত খারাপ অবস্থায়, হেডেক, বিভিন্ন রকমের সিমটম নিয়ে আসবে। এই পেশেন্টকে আসলে সিঙ্গেল ওষুধ দিয়ে কন্ট্রোল করা যাবে না। এটা কম্বাইন্ড আমাদের অনেক সুন্দর, অনেক ভালো ভালো ওষুধ বের হয়েছে এবং সেগুলোর রেজাল্টও ভালো। কম্বিনেশন ড্রাগ আমাদের প্রথম দিতে হবে, ইভেন ট্রিপল কম্বাইন্ড ড্রাগ আমাদের ব্যবহার করতে হতে পারে। এখন এটা যদি না করা যায়, পরবর্তী সময় এর কিন্তু আপনারা যেটা বলতেছিলেন যে সাইড এফেক্ট অত্যন্ত বেশি। সাইড এফেক্ট যদি আমরা হিসাব করি, সেই মাথা থেকে পায়ে যদি হিসাব করি, প্রতিটা জায়গাতেই প্রবলেম। একটা হলো যে ব্রেনের হ্যামোরেজ হতে পারে, চোখে ভালো না দেখতে পারি, রেটিনাল হ্যামোরেজ হতে পারে, হার্টে মানে অ্যাটাক হতে পারে, হার্টে বিভিন্ন রকম এলবি বড় হতে পারে, বিভিন্ন রকমের হার্টের প্রবলেম হতে পারে, কিডনির প্রবলেম তো লেগেই আছে। সেক্ষেত্রে আমাদের আসলে এই পেশেন্টগুলোকে যদি ঢাকা বা শহরের কাছাকাছি হয়, কন্ট্রোল করা খুব সহজ। কিন্তু যদি সেগুলা গ্রাম অঞ্চলের যেগুলো হয়, যেগুলো আসলেই দুঃখজনক, যে আমরা হয়তো যা জানি তার থেকে আরও বেশি ক্ষতি হচ্ছে, যেগুলোকে আমরা কখনোই হাতের মধ্যে পাই না, চিকিৎসার মধ্যে পাই না। এই জন্যই আমাদের যে প্রোগ্রাম রিজভী স্যার বলছেন, সেই প্রোগ্রামে মানুষকে আসতে দিতে হবে। কারণ আমরা একটু যদি হিসাব করেন, হার্টের জন্য স্টেন্ট আমরা যে ব্যবহার করে থাকি, বাংলাদেশে কত শতাংশ? 1% মানুষ সেটা তো 1% না যে সে একটা রিং বসাতে পারে। আবার কি রিংটা বসালেন আপনি, পেশেন্ট ভালো হয়ে বাড়ি গেল, কিন্তু যে ওষুধগুলো আমরা ব্যবহার করতে, এর সংখ্যা মানে দাম এত বেশি। কোনো কোনো ওষুধ আছে 80 টাকা পার ট্যাবলেট, 2টা খেতে হয়। তো এইগুলা কতদিন খাবে? আমার টেবিলের উল্টা পাশের যে লোকটা, ওর চেহারা দেখে আসলে আমাকে ঠিক করতে হবে আমি কি ওষুধটা ব্যবহার করব, ওই লোকের জন্য কতটুকু সহজ হবে তার জন্য। কোনো পেশেন্টকে আমরা সিম্পল বলে থাকি, ভাই তুমি আর কিছু খাওয়ার না খাও, তুমি এই প্রেশারের এই ওষুধটা এবং একটা অ্যাসপিরিন খাও, এই 2টা অ্যাটলিস্ট খাও। কারণ দেখা গেল যে 3 মাস পরে বা 1 মাস পরে আসলো, আবার একটা বুকে ব্যথা নিয়ে ইসিজি চেঞ্জ নিয়ে আবার আসলো আমাদের কাছে, রিং লাগানো আছে, কি ব্যাপার স্যার? ওষুধ খাইছে। ওয়াইফ পাশ থেকে বলে স্যার কোনো ওষুধ খায় না, সব বন্ধ করে দিয়েছে, ভালো সব লাগছে বন্ধ করে দিয়েছে। কারণ ওর পক্ষে আসলে কিনে খাওয়াটা সম্ভব হয়নি। সেই জিনিসটা তো আমাদের দেখতে হবে। সেই জিনিসটাতে আমরা মনে করি যে আমরা এখান থেকে বলা না, যারা শুনছেন তাদেরকে বলি, ঔষধ ছাড়বেন না। সেই ঔষধ যদি আপনার দামি হয়, কিনতে না পারেন, ডাক্তারের কাছে যে বলবেন এটা পরিবর্তে আমাকে অন্য মানে রিলেটিভলি কম দামের ওষুধ দেওয়া যায় কিনা, সেইটা দেখে আপনার জীবন, আপনার অন্য কারো না, ওই জীবনটাকেই আপনাকে বাঁচাতে হবে। সুতরাং জীবনের সাথে হলো হার্ট রিলেটেড। হার্টে যদি পাম্পিংটা না থাকে, আমরা টিকবো না 3 মাসের, এবার 3 মিনিটের বেশি। তো সেক্ষেত্রে আমাকে আমার যত্ন নিতে, আমাকে আমার ওষুধগুলো ঠিকমতো খাওয়ার জন্য চেষ্টা করতে হবে। দরকার হয় আমরা আমাদের ওই উপজেলা লেভেলে অথবা কমিউনিটি লেভেলে আমরা যে পরামর্শটা নিতে পারি। একেবারেই আপনি খুবই আসলে আবেগপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, যে মানুষের সাধ্যের মধ্যে ওষুধটি আসলে থাকতে হবে, যাতে সে তার ক্রয় সীমার মধ্যে থাকে। এবং সেক্ষেত্রে নিশ্চয়ই আসলে মানে আমরা আশা করব যে পলিসির ক্ষেত্রে বা কিছু ক্ষেত্রে সেক্ষেত্রে তাদের সহায়তা করা যায় কিনা। আমি প্রফেসর ডক্টর রিজভী আপনার কাছে যেটি আসতে চাই, যে এনসিটি কর্নার মতো এত চমৎকার একটি উদ্যোগ, যেটি আসলে হাইপারটেনশনকে প্রতিরোধ করছে বা ডায়াবেটিস একই সঙ্গে প্রতিরোধ করছে এবং অন্যান্য অনেকগুলো গুরুত্বপূর্ণ রোগ থেকে তাকে বাঁচাচ্ছে, সেই এনসিটি কর্নারে যে ওষুধগুলো দেয়া হয় বিনামূল্যে সরকার থেকে, সেটিকে আসলে দীর্ঘমেয়াদী মানে কতদিন আসলে দেয়া মতো সক্ষমতা আসলে বর্তমানে রয়েছে, বা আপনারা যেহেতু যুক্ত রয়েছেন অবস্থাটির সঙ্গে? আচ্ছা, খুব মানে এটা ভাইটাল কোশ্চেন করেছেন আর কি। আমরা জানি যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে যথেষ্ট সচ্ছল নয়, তারপরে যদি আপনি দেখেন যে আমাদের যে হেলথ সেক্টরে আমরা অনেক কিছু করার চেষ্টা করছি, এবং আমাদের যে প্রোগ্রামটা নিয়ে বললাম কি সরকারের সঙ্গে আমাদের রিজলভ হেল্প লাইফ নিয়ে যে প্রোগ্রামটা,
এটা তো চলছে গত 5-6 বছর থেকে চলছে, এবং আমরা শুরু করি প্রথমে 3টা উপজেলা দিয়ে, তারপর এখন তো 400 উপজেলাতে এটা এক্সপান্ডেড হয়েছে। এবং প্রফেসর নাজিরের যে অ্যাপ্রিহেনশনটা, যে টাকার অভাবে লোকে ওষুধ পায় না, কিন্তু আপনি যদি উপজেলার এনসিডি কর্নারে যান, এখন পর্যন্ত আপনি 3টা ওষুধ, এটা রক্তচাপ চিকিৎসার জন্য অ্যামলোডোপিন যেটা লাগে, লোসারট্যান লাগে, আর থায়াজাইড ডায়াবেটিস লাগে। এই 3টা ওষুধ, মূলত 3টা ওষুধ দিয়েই আপনার 90% আপনার কভার হয়ে যায়, কন্ট্রোল হয়ে যায়। এটা কিন্তু এখন পর্যন্ত দেওয়া যাচ্ছে। প্রবলেম আছে আমাদের দেশে, আপনি জানেন লজিস্টিক সাপ্লাই ইজ ভেরি ভেরি কমপ্লেক্স এবং ডিফিকাল্ট। তবে বাংলাদেশ গভর্নমেন্টের এই ওষুধ দেওয়ার সক্ষমতা আছে বলে আমি বিশ্বাস করি। এবং এখানে একটা জিনিস আছে যে অনেক সময় রেড টেপিজমের জন্য একটু সাপ্লাই চেনে একটু প্রবলেম ঘটে। তবে আমি আশা করছি, যেহেতু বাংলাদেশ গভর্নমেন্ট ইট সেলফ ইজ এ পার্টনার অফ দিস প্রজেক্ট, এবং আমাদের দেশের আমরা মানুষের সুস্বাস্থ্য চাই, সবাই চাই আমরা, কাজে আশা করি যে সমস্যা যেটা আছে সেটা ওভারকাম হয়ে যাবে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ গভর্নমেন্টের এই প্রোগ্রামে যত টাকা লাগে সে দেওয়ার মতো সক্ষমতা আছে। অবশ্যই আমরা প্রত্যাশা করি। একই সঙ্গে প্রফেসর ডক্টর নাজির, আমরা যেটি উচ্চ রক্তচাপের কিছু কমপ্লিকেশনের কথা বললেন, যেটা একদম ব্রেন থেকে শুরু করে আমাদের ভাস্কুলার পা পর্যন্ত চলে আসে, একই সঙ্গে বুকে, যেটি নিয়ে সবচেয়ে বেশি আমরা আতঙ্কে ভুগি, যে বুকে ব্যথা হলে কিন্তু আমরা ভীষণ আতঙ্কিত হয়ে পড়ি, এবং উচ্চ রক্তচাপের একটি সংযোগ রয়েছে তার সঙ্গে। বুকে ব্যথাকে আসলে অবহেলা করা, অনেকেই ভেবে থাকেন গ্যাসের সমস্যা বলে এটাকে উপেক্ষা করে থাকেন, ভাবেন যে বিকেলে ঠিক হয়ে যাবে। এটিকে আসলে কতখানি গুরুত্ব দেওয়া উচিত? আসলে থ্যাংক ইউ আপনার এই প্রশ্নের জন্য। এটা একটা ভাইটাল এই সেন্সে যে বুকে ব্যথা তো নানান কারণে হতে পারে। বুকে অনেক রকমের যন্ত্রপাতি আছে, খালি যে হার্ট আছে তা না, লাংস আছে বিভিন্ন রকমের। সুতরাং ব্যথা অনেক কারণে হয়, ইভেন মাসেল পেইন থেকেও আসতে পারে, পেশেন্টরা আসে। কিন্তু এখানে দেখতে হবে যে ব্লাড প্রেশার মানে ব্যথাটা কোন ধরনের। একটা হলো যে সারা বছরে মানে আওয়ার্স টুগেদার বলি, যে ঘন্টার পর ঘন্টা যে ব্যথাটা পারসিস্ট করে, সেটা কিন্তু নন কার্ডিয়াক, ইউজুয়ালি কার্ডিয়াকটা না। কিন্তু অন্যান্য ব্যথাগুলোও আবার আপনি একটা ইয়াং লোক 35-40 ইয়ার্সের বুকে ব্যথা আপনি ইগনোর করলেন, সেখানেও কিন্তু প্রবলেম। সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, যে একটা প্রেশারের রুগী ইউজুয়ালি আসে না, প্রথম অ্যান্টাসিড খেয়েতে একটু ভালো থাকলে বাড়িতে চেষ্টা করে, সেটা যদি কার্ডিয়াক হয়ে থাকে, যখন প্রবলেম হয় সে তখন হসপিটালে আসে। আমাদের এখানে যখন আসে, আমরা যখন দেখি ইসিজি একটা করি আমরা, কিন্তু সব জায়গায় তো ইসিজি নাই। ইসিজি করে যদি নর্মাল পাই, তারপর পেশেন্টকে রেখে দিই এবং কিছু লোডিং ডোজ খাওয়ানো হয়। এই লোডিং ডোজগুলোর ভিতরে অ্যাসপিরিন থাকে, ক্লপিডোগ্রিল থাকে বা টিকাগ্রিল থাকে। এইগুলো দেওয়ার পরে পেশেন্টের ব্লাডটা একটু লিকুইফাইড করার চেষ্টা করা হয়, যাতে যদি সে এর ভিতরে টোপোনিন নেগেটিভ আসে, তাইলে আমরা কিছুক্ষণ রেখে বাড়ি পাঠাই দিই, যে আপনি যান, ইমার্জেন্সি প্রবলেম হলে আসবেন। এটা হলো আপনার হার্টের ব্যাপারে। যদি তার কিছু না থাকে, যদি হার্টের আমরা সন্দেহ করে হসপিটালে অ্যাডমিশন দিই, পরবর্তী সময় তার অবস্থা বুঝে আমরা মানে হার্ট অ্যাটাক যদি না থাকে, তাহলে ওষুধের ধরনটা চেঞ্জ হয়ে যায়। কারণ খালি যে আমরা ব্লাড প্রেশারের জন্য হার্ট অ্যাটাক হচ্ছে বা হার্টের প্রবলেম হচ্ছে, ব্যথা হচ্ছে, তা না। এটার সাথে আরও কতগুলা মানে ঝুঁকিপূর্ণ জিনিস আছে, যেটা রিস্ক ফ্যাক্টর বলে থাকি। ডায়াবেটিস আছে, অন্য যে ওষুধগুলো আছে, মানে রোগগুলো আছে, সবগুলো মিলে কিন্তু একটা কমপ্লেক্স ফর্ম করে। সেক্ষেত্রে ডায়াবেটিস উইথ হাইপার টেনশন ইট ইজ ভেরি ডেঞ্জারাস। সেক্ষেত্রে এই দুটাকে, অনেক লোক আছে জীবনে ডায়াবেটিস কন্ট্রোল করেন না, স্যার যেটা বলছে। সেক্ষেত্রে ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার যদি কন্ট্রোল করা যায়, সমস্যা হলো যে আমাদেরকে তাকে বলতে হবে যে আপনার এই দুইটা কন্ট্রোল করতে হবে। এইটা তার মাথায় দেওয়াটাই এখন আমাদের বড় প্রধান কাজ। কীভাবে দিব আমরা বলি, আমরাও যেভাবে বলা দরকার, যেভাবে করা দরকার, সেই সময়টা হয়তো দিচ্ছি না, এবং সেই পরিবেশটা নাই। বাড়ি গেলে সে ভুলে যায়, অথবা খায় না, অথবা স্মোকিং তাকে বাদ দিতে বলেছি, সে দেয় না। সবগুলো মানে রিস্ক ফ্যাক্টর মিলে আলটিমেটলি এই পেশেন্টগুলো যদি কন্ট্রোলে না থাকে, তাইলে একটা দুর্ঘটনা ঘটে। আর যদি কন্ট্রোলে থাকে, রিলেটিভলি ভালো থাকে। আমি বলি না যে সব কিছু ঠিকঠাক থাকার পরেও
হার্টের কোনো প্রবলেম হবে না। এটা হতে পারে বয়স বাড়ার সাথে সাথে হার্টের প্রবলেম হবে। একটা জিনিস বয়সেই বলে দিবে আপনি কিভাবে চলবেন, কিভাবে চলতে পারবেন আর কি। এটি ভীষণ গুরুত্বপূর্ণ কথা। আসলে সত্যি প্রত্যেকটি সময়ের সাথে সাথে নিজেকে অভিযোজিত করতে হবে, অ্যাডাপ্টেড করতে হবে এবং তার যেটি লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলেছেন সেটিকেও নিয়ন্ত্রণ করতে হবে। আমি প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ রিজভী আপনার কাছে একটু আসি। সচেতনতার জায়গাটাতে আসলে আমাদের আরও অনেক বেশি কাজ করার প্রয়োজন রয়েছে এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এই জায়গাটিতে আসলে কিভাবে কাজ করছে মানুষের মাঝে, বিশেষ করে এই হাইপারটেনশন ডেতে। এবং আপনি ডক্টর প্রফেসর নাজির যেভাবে বললেন যে বুকের ব্যথা নিয়ে এতকে দুটি জায়গাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু অনেকগুলো ক্যাটাস্ট্রফি আটকানো যাবে। সেই জায়গাটিতে আপনারা কিভাবে কাজ করছেন? সচেতনতা তো বিল্ড আপ করা সবচেয়ে কঠিন, সবচেয়ে কঠিন, যদিও সহজ মনে হয় যে আপনারা অনেক জিনিস আছে আমরা জানি তারপরে আমরা এটা করি না। যেমন আপনার যে হার্ট অ্যাটাকের কথাটা আলোচনা হলো, বুকে ব্যথা নিয়ে আলোচনা হলো। বুকের ব্যথা আমরা জানি যে বুকের ব্যথার একটা বড় কারণ হলো কার্ডিয়াক কন্ডিশন, এবং এটা যদি কার্ডিয়াক কন্ডিশন হয় মরতে সময় লাগবে না। কিন্তু আমরা যদি অনেক সময় এটাকে গ্যাস হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে এগুলো মনে করে যদি আমরা সময় নষ্ট করি তাহলে কিন্তু আপনার বাঁচানো খুব কঠিন এবং সময়টি চলে যায়। এবং সময় দেখেন আমাদের এখানে একটা বড় এক্সাম্পল, আমার যে একটা নাম করা ক্রিকেটার যে আপনার অসুস্থ হওয়ার পরে ওনাকে কিন্তু খুব ভালো চিকিৎসা দেওয়া হয়েছে, কারণ হলো টাইমলি এই চিকিৎসা দেওয়া সম্ভব হয়েছিল। এবং আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই বুকের ব্যথাকে তাচ্ছিল্য করা যাবে না। আপনার যদি হার্ট অ্যাটাক না হয়ে থাকে ওইলো ফাইন, আপনি গ্যাসে হলে গ্যাস খাবেন, কিন্তু আপনাকে এটাকে হার্ট অ্যাটাক বলে হার্টের অসুখ মনে করেই আপনাকে চিকিৎসা নিতে হবে। তারপরে যদি না হয় কোনো অসুবিধা তো নাই, এটা খেয়াল রাখতে হবে। সচেতনতাটা বৃদ্ধি করার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এবং আমাদের 46 অ্যাফিলিয়েটেড বডিজ আমরা সারা বছরই আমরা কিছু না কিছু প্রোগ্রাম করে থাকি। যেমন এটা যেমন ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে পালন করতেছে, আমরা ওয়ার্ল্ড হার্ট ডে পালন করব, আমরা যেমন সল্ট ডে পালন করব, আমরা যেমন স্মোকিং, অ্যান্টি স্মোকিং উপরে আমাদের অনেক অ্যাক্টিভিটিস আছে। আমরা সব কিছু মিলেই সারা বছরই আমরা এনগেজ থাকি এই সমস্ত। আমরা বিভিন্ন ট্রেনিং দিই গভর্নমেন্টের ডাক্তারদেরকে, নন গভর্নমেন্ট ডাক্তারদেরকে আমরা, এবং প্যারামেডিক্সদের আমাদের হার্ট ফাউন্ডেশনে সারা বছরই আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। তাছাড়া আমরা তো বিভিন্ন উছিলায় যেমন র্যালি করে মানুষকে জানাতে চেষ্টা করি। তারপর পত্রিকাতে আমরাও প্রবন্ধ লেখার চেষ্টা করি, আমরা টক শোর ব্যবস্থা করি। যেমন আজকে আপনাদের এখানে সুযোগ দিয়েছেন, আমরা এসেছি 2-4টা কথা বলার সুযোগ পেলাম। মানুষ জানলে হয়তো কিছুটা সচেতন হবে। তবে সচেতনতার আসল জায়গা যেটা সেটা স্কুল। সেখান থেকে আমাদের কারিকুলামে কতগুলো স্বাস্থ্যবিধি সম্পর্কে আমাদের ছোটবেলাতে শেখাতে হবে, বুঝতে পারছেন? খুবই দারুণ একটি এটা আমরা কিন্তু করি নাই। এবং আমাদের দেশে দেখেন রোড সেফটি নিয়েও আমরা অনেক আলোচনা করি, এবং এটাও কিন্তু আমাদের বাচ্চাদেরকে কিভাবে রাস্তাঘাটে চলতে হবে আমরা শেখাই না। আমাদের পরিবেশ নিয়ে আমরা কথা বলি না। দেখেন আমাদের পরিবেশটা এত খারাপ হয়ে গেছে, এবং ঢাকা শহর পৃথিবীতে নাম্বার 1 দূষিত শহর। এই শহরে আমরা বাস করি, আমরা এটাকে মেনে নিচ্ছি, এটা কি ঠিক হলো? এটা কি আমাদের সবার কর্তব্য না? এবং এই জিনিসগুলো যদি স্কুলের বাচ্চাদের আমরা না শেখাই তাহলে তো এরা বাসের অযোগ্য হয়ে যাবে দেশ। আমরা অসুস্থ হয়ে সবাই মারাই যাবে। কাজে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং করার চেষ্টা করতে হবে। অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল আওয়াল রিজভী, এবং অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর নাজির আহমেদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা সঠিকভাবে উচ্চ রক্তচাপ বা প্রেশার কিভাবে মাপা যায় এবং একই সঙ্গে সেটিকে নিয়ন্ত্রণ মাধ্যমে দীর্ঘজীবন আমরা প্রত্যাশা করতে পারি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য উঠে এসেছে যেটা হচ্ছে অনেকগুলো ভুল আমাদের মধ্যে কাজ করে, যে প্রেশার, যে উচ্চ রক্তচাপ যদি হয় তাহলে ওষুধ খাওয়ার যে অনীহা তৈরি হয় সেটি সঠিক নয়, বরঞ্চ আপনার সাধ্য অনুযায়ী যে ওষুধটি দরকার সেটি খাবেন, এবং সেটিকে যদি কমাতে বাড়াতে হয় তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবে, নিজ থেকে ওষুধ ছাড়া যাবে না। এবং একই সঙ্গে হার্টের সমস্যা যারা ভুগছেন, যে ওষুধগুলো আপনাকে
আপনাকে নিয়মিত দেওয়া হয়ে থাকে তার মধ্যে গুরুত্বপূর্ণ ওষুধগুলো কিন্তু আসলে ছাড়া যাবে না। সেই সঙ্গে সচেতনতার জায়গাটিকে সর্বোচ্চ পর্যায়ে নিতে হবে, বিশেষ করে রোগ হওয়ার আগে তার প্রতিরোধের বিষয়ে আমাদেরকে সবাইকে ভাবতে হবে। আমাদেরকে প্রতিদিন অন্ততপক্ষে 30 মিনিট করে হাঁটতে হবে, একটু সুষম খাবার যেটি আমরা আসলে আমাদের স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো হয় সেই খাবার এবং আমাদের জীবনধারার পরিবর্তনের মাধ্যমে আমরা উচ্চ রক্তচাপকে প্রতিরোধ করতে পারি এবং অন্যান্য রোগগুলোকে আমরা প্রতিরোধ করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।